না, সংক্ষেপে দু একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সীতারাম ইয়েচুরি 3টা টার্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে বৃত ছিলেন এবং পুরো সময়টাই আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির শাসন। ক্রমে ক্রমে যেটা পার্টির উপলব্ধির মধ্যে এসেছিল, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং রাজনৈতিক লড়াইয়ে পরাস্ত করতে না পারলে পর ভারতবর্ষের গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শগত অবস্থান এবং তার সাথে আমাদের যে সংবিধান, একে রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই উপলব্ধি থেকে আমাদের পার্টির যে 3 বছর পরপর কংগ্রেস হয়, মহাসম্মেলন হয়, তার যে প্রধান প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক প্রস্তাব, পলিটিক্যাল রেজলিউশন যেটাকে আমরা বলি, এবং তার অনুসারী হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশনাল রিপোর্ট। এটাকে আমরা রেজলিউশন বলি না, এটা রিপোর্ট, আত্মসমীক্ষা, আত্মবীক্ষণ, মূল রাজনৈতিক লাইনটাকে কার্যকরী করার প্রশ্নে সেটাই তার মধ্যে থাকে, তার জন্য এটাকে আমরা রিপোর্ট বলি। তো পলিটিক্যাল যে রেজলিউশন, রাজনৈতিক যে প্রস্তাব, সেই প্রস্তাবের মূল কথাটা যেটা ছিল, রাজনৈতিক প্রস্তাবের মধ্যে যে বিষয়টাও জোর দেওয়া হয়েছিল, অর্থনৈতিক যে মূল বিষয়গুলো, এগুলো বাদ দিয়ে আমরা যদি শুধু এই বিষয়ের উপর নিজেদেরকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, জনগণের বিরাট অংশ থেকে আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাব। তাতেও 3টা বিষয় সামনে এসেছিল। জিনিসপত্রের দরদাম বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নাই, মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, কাজেই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বেকার সমস্যা, এটা স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে অতীতকে ম্লান করে দিয়ে এটা সীমাহীন জায়গায় চলে গেছে। অথচ এই যুবকদেরকে মোহগ্রস্ত এবং বিভ্রান্ত করার মধ্য দিয়েই বিজেপি সরকারে আসে। কাজেই বেকার সমস্যার সমাধান এবং তার সাথে সাথে যেটা আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি এখনো কৃষি, দেশের 70 থেকে 77% মানুষ গ্রামেই বাস করেন, তাদের বৃহত্তম অংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সেই কৃষক রক্ত ঘাম ঝরিয়ে যে ফসল তারা ফলান, বাজারে যখন নিয়ে যান, তার ন্যায্য ন্যূনতম যে দাম, সে দাম তারা পান না। এই দাম তাদের পেতে সাহায্য করতে হবে। এই 3টি মূল বিষয়, এই 3টি মূল বিষয় তাকে সামনে রেখে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মেহনতি মানুষের সংঘবদ্ধ যে আন্দোলন, এটাকে শক্তিশালী করতে হবে। দুটোকে একসাথে করে লড়াই করার যে আহ্বান পার্টি কংগ্রেস থেকে এসেছিল, সীতারাম ইয়েচুরি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে গেছেন। সীতারাম নেই, পরিস্থিতির কিন্তু গুণ বলছে না। অনুসৃত যে কৌশল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যত সঠিক রণকৌশলী নির্ধারণ করুক,
তার একক শক্তির ভিত্তিতে এটাকে বাস্তবিতা করা সম্ভব না। সারা ভারতবর্ষের যে ব্যাপকতা, জনসংখ্যা, তাতে আমাদের পার্টির যে শক্তি, এই শক্তির উপর ভিত্তি করে আমাদের একার পক্ষে তো এটা কার্যকরী করা সম্ভব না, অবাস্তব। কাজে এরকম পরিস্থিতিতে পার্টি কংগ্রেসই পার্টি যে লাইন, সে লাইন অর্থাৎ রাজনৈতিক যে দিশা, তাতে যেটা বলা হয়েছে অবিজেপি যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের অনুসারী, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অনুসারী এবং সাধারণ মেহনতি মানুষের যে সমস্যাগুলো, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, আমাদের সঙ্গে সব ব্যাপারে একমত না, কিন্তু সাধারণভাবে কাছাকাছি, বিজেপির সঙ্গে তারা যায় না, এরকম শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তম মঞ্চ তৈরি করার মধ্য দিয়ে এদের বিরুদ্ধে, আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে আমাদের সুসংগত করতে হবে। এই কৌশল নিয়েই কিন্তু পার্টি অগ্রসর হওয়ার চেষ্টা করেছে এবং এই গোটা যে লড়াইটা, এই লড়াইয়ের ক্ষেত্রে কমরেড সীতারাম সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্ব দানকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সীতারাম নেই না, যেটা হিসেব করলে পরে দেখা যাবে 2014, 2019 এবং 2024, 2014-তে যা ভোট পেয়েছিল 2019-এ ভোট বেড়েছিল এবং 2024-এ যে ভোট এবং আসন সবকিছু ভোট দিয়ে ক্র্যাচের মতো সরকার তো তৈরি করেছে। এরা সাহায্য করেছে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে, যে রাজনৈতিক যে ভাবনা চিন্তা, মত আদর্শগত যে অবস্থান, তার উপর ভিত্তি করেই তারা বিজেপিকে সমর্থন করেছে, বিজেপি তাদের সমর্থন নিয়েছে এবং সরকার তারা তৈরি করেছে। এখন 24তম আমাদের যে পার্টি কংগ্রেস, এই পার্টি কংগ্রেসে বিগত লোকসভা নির্বাচনের যে ফলাফল, তার পর্যালোচনা নিরিখে আমাদের যে রাজনৈতিক প্রস্তাব, সেই প্রস্তাবের যে রাজনৈতিক লাইন, দিশা, তাতে প্রায় একই কথাই ভিন্ন ভাষায় আরো নতুন কিছু বিষয় যুক্ত করে পার্টির মহাসম্মেলন সিদ্ধান্ত গ্রহণ করে গোটা দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বৃহত্তর লড়াই সংগঠিত করার চেষ্টা করুন, এই আহ্বান জানিয়েছে। এবং এই যে আহ্বান, একে বাস্তবায়িত করার প্রশ্নে পার্টি তার যে আত্মসমীক্ষা, আমাদের তো নির্বাচনী ফলাফল ডিসঅ্যাপয়েন্টিং, এই ভেরি ওয়ার্ড ওয়াজ আটার্ড, আমি শব্দটাই বলছি। নির্বাচনী ফলাফলের পর পার্টি কেন্দ্রীয় কমিটিতে পর্যালোচনা যখন হয়, তার যে ড্রাফট সীতারামই উপস্থিত করেন, পলিট ব্যুরোতে আলোচনা হয়, পলিট ব্যুরোর পক্ষ থেকে সে ড্রাফট যায়, তাতে ভেরি ওয়ার্ড ওয়াজ আটার্ড, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশাজনক, বিমর্ষ করার মতো। বাস্তব, এই সত্যকে তো অস্বীকার করা যাবে না। এবং এই জায়গা থেকে বেরিয়ে আসবার জন্যে এই পর্যালোচনার মধ্যে যে দৃক্পাত করার চেষ্টা হয়েছে, তাতে দেখা গেছে সংসদীয় ঝোঁকে আমরা পার্টিটা কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে গেছি। এবং এই ঝুঁকের মূল কথা কি? ভোটে জিততে হবে, সরকার তৈরি করার সুযোগ পেলে সেই সরকার তৈরি করতে হবে। এবং এটা প্রকাশ্যে না বললেও আমাদের পার্টির যে কর্মসূচি, তার মধ্যে তাকে যে মানে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারে সুযোগ আসলে পরে পার্টি অংশগ্রহণ করবে কি করবে না, এই প্রশ্ন আগে ছিল না। যখন আপডেট করা হয় পার্টি এই আপনার আমাদের কর্মসূচি, তাতে এটাও কিন্তু ইঙ্গিত দেওয়া আছে। কাজে এটা অনেকের মাথার মধ্যে কাজ করছিল, যদি কোনো না কোনোভাবে
এরকম একটা পরিমণ্ডল তৈরি হয়, তাহলে কেন্দ্রের সরকারও আমাদের অংশগ্রহণ করার সুযোগ আসতে আছে। সব মিলিয়ে একটা এই যে নির্বাচনী যে ঝোঁকটা, প্রবণতারা, পার্লামেন্টারিজম, এটা দারুণভাবে পার্টির কাঁধে চেপে বসেছিল। এবং এটা আরো মানে অন্তবীক্ষণের মধ্য দিয়ে যেটা পার্টি বলার চেষ্টা করেছে, পর্যালোচনা রিপোর্ট, এবং এটা আমাদের পলিটিক্যাল রেজলিউশনের মধ্যেও এটা খানিকটা সংকেত দেওয়া হয়েছে। তাতে কি, তাতে গিয়ে দেখা গেছে অনেক জায়গাতে একটা অঘোষিতভাবে শ্রেণী সংগ্রামের পরিবর্তে এটা মানে শ্রেণী সমঝোতার মানে যে ভাবনা, অবস্থান, এটা অনুসরণ করতে দেখা গেছে। কারণটা কি? রুটি রুজির লড়াই, মজুরি বাড়াবার লড়াই, বেআইনি জমি উদ্ধার করে ভূমিহীনদের মতো জমি বন্টন করার লড়াই, এগুলি করতে গেলে পর আমরা যে বৃহত্তর মঞ্চ তৈরি করেছি, তাতে যারা যারা আছেন, এমন রাজনৈতিক দল আছেন, তাদের যে নেতৃত্ব, তারা এই সমস্যাগুলো সংশ্লিষ্ট রাজ্যে তৈরি করার ক্ষেত্রে তারা দায়ী, হয় সরকারে অথবা সরকারে নাই প্রধান শক্তি হিসাবে। কাজে আমরা যদি এই বিষয়গুলি নিয়ে লড়াই করার চেষ্টা করি, শ্রেণী সংগ্রামের কথা বলি, তাহলে এদের সঙ্গে আমাদের বিরোধ হবে, বিসম্বাদ হবে, সংঘর্ষ হবে। তাহলে ঐক্যটা কি করে হবে? ঐক্য যদি নষ্ট হয়, তাহলে ভোটে কি করে আমরা 2, 4, 4টা 5টা আসন পেয়ে এগুলি যদি মানে জয়যুক্ত হওয়ার চিন্তার মধ্য দিয়ে সরকারে অংশীদার হওয়ার সুযোগ নিতে চাইছি, এটা কি করে আমরা নেব? এই ভাবনা বিভিন্ন জায়গায় পার্টিকে কুড়ে কুড়ে খেয়েছে। এই আত্মসমালোচনার দৃষ্টি নিয়ে পার্লামেন্টারিজম এটা মানে ভোটে দাঁড়ানোই মূল প্রশ্ন না, প্রশাসনের উপর যে নির্ভরশীলতা, এই সবটা দিক থেকে মিলিয়ে সেখানে পার্টি যেটা বলার চেষ্টা করেছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন করো, রাজনীতির লড়াইয়ে পরাস্ত করো, এবং বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে জনস্বার্থবাহী এটা সমাজতান্ত্রিক সরকারের কথা কেউ বলছে না। অবাস্তব কল্পনা করে তো লাভ নেই। এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার, জনমুখী একটা ন্যূনতম কর্মসূচি। তা এই লড়াইটা করতে গেলে পর শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম রাজ্যে রাজ্যে, এটা যদি আমরা সেভাবে তীব্র, তীক্ষ্ণ এবং ব্যাপকতর করতে না পারি, তাহলে এই লড়াই তো আমরা সাফল্য অর্জন করতে পারবো না। এই কথা আমাদের 24তম পার্টি কংগ্রেস, তার পলিটিক্যাল রেজলিউশন এবং তার যে পলিটিক্যাল অর্গানাইজেশন যে রিপোর্ট যেটা চূড়ান্ত হয়েছে, এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করে এই আহ্বান পার্টি কংগ্রেস থেকে কিন্তু দেওয়া হয়েছে। এই জায়গায় যেটা বলতে হবে, সীতারামের বর্তমান সময়ে যে নেতৃত্বকে সামনে রেখে আমরা পার্টি নিয়ে মানুষের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, এই যে লাইন, এটা হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, ওই ধারা অনুসরণ করে করি সীতারামদের সময় থেকেই। সীতারাম প্রায় 8.5 বছর পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, তাতে 3টা পার্টি কংগ্রেস হয়েছে। একটার পর একটা যদি রেজলিউশন মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে এই 7টা যেটা, এটা 24তম পার্টি কংগ্রেসের রেজলিউশনের মধ্যে এটা সংহত আরেকটা পরিবর্তিত পরিস্থিতিতে চেহারা নিয়ে উপস্থিত হয়েছে। এই যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। এবং বারবার এখানে যেটা জোর দেওয়া হয়েছে, শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, এবং এটা করতে গিয়ে যদি দেখা যায় বৃহত্তর যে ঐক্যমঞ্চ, তার সঙ্গে সমঝোতা থাকবে, মিলেমিশে আমরা লড়াই করব, কিন্তু রাজ্য সরকারের ক্ষমতায় থেকে অথবা রাজ্য বড় শক্তি হিসাবে তারা যদি আমাদের শ্রেণী স্বার্থের পরিপন্থী ভূমিকা নেওয়ার চেষ্টা করে, সমঝোতা না, মুখোমুখি দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করে আমরা যে শ্রেণীর স্বার্থে পার্টি সংগ্রাম ইত্যাদি সংগঠিত করার চেষ্টা করছি, সেই স্বার্থকে কোনো মতেই কিন্তু জলাঞ্জলি দেওয়া যাবে না। এবং এখানে দৃষ্টান্ত হিসেবে যেটা তামিলনাড়ু ডিএমকে সরকার চালায়,
এবং সেখানে শ্রমিকদের সংগঠন কোন একটা বেসরকারি প্রতিষ্ঠান তাদের ট্রেড ইউনিয়ন রাইট দিতে রাজি না, ইউনিয়ন করার অধিকার দিতে রাজি না, ছাঁটাই করে দিচ্ছে। এটা নিয়ে লড়াইয়ের প্রশ্নে এটা দ্বিধা দ্বন্দ্ব দুদুল্যমানিতা। এবং ডিএমকে বর্তমান যে সরকার, তারা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে মালিক তাদের যে অবস্থান, তার বিরুদ্ধে শক্তিশালী কোনো অবস্থান নিচ্ছে না, বরং পরোক্ষে তাদের যে অবস্থান, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়ন রাইট, এটাকে তারা যে দাবিয়ে রাখছে, এটাকে পরোক্ষে সমর্থন করার চেষ্টা করছে। এবং এখানে আমার বলতে তো কোনো বাধা নেই। সেই জায়গায় তখনও পার্টি কংগ্রেস 24তম পার্টি কংগ্রেস হয়নি। সেই জায়গায় পার্টিকে সিদ্ধান্ত নিয়ে বলতে হয়েছে যে ডিএমকে আমাদের বিধানসভায় 3টা 4টা 5টা আসনে ছেড়ে দিয়ে লড়াই করতে সুযোগ দেয়, অথবা 2টা 3টা লোকসভা আসনে আমাদের ছেড়ে দিয়ে তারা সমঝোতার ভিত্তিতে লড়াই করে আমরা জিতি বলে সরকারের থেকে মালিকদের স্বার্থে শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে যে স্বৈরাচারী মানে ইনডাইরেক্টলি ভূমিকা নিচ্ছে, আমরা এখানে চুপ করে থাকবো? এই 2টো আসনের জন্য, 3টা আসনের জন্য সাধারণ শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, তাদের কাছে কি আমরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে দাঁড়াবো কোন মুখে? প্রশ্নই আসে না। লড়তে হবে এই দাবির সপক্ষে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে ঘোষণা দিয়ে পার্টির নামে এই শ্রমিকদের লড়াইয়ে যখন গিয়ে পার্টি দাঁড়ালো, গোটা চেহারাটা পাল্টে গেল তামিলনাড়ুর। এবং এই পরিস্থিতিতে ডিএমকে সরকার, স্টালিনের নেতৃত্বে মুখ্যমন্ত্রী, যিনি দুদুল্যমানতায় ভুগছিলেন, তিনিও শেষ পর্যন্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই অবস্থানের পরিপ্রেক্ষিতে দুপা পেছিয়ে এসে যে দাবিতে শ্রমিকরা লড়াই করছিল, এই দাবিকে সমর্থন করেছেন। এবং এর পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের মালিক শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এবং কোর্টে গিয়ে এই শ্রমিকদের পক্ষে সেই রায় বেরোয় এবং তাদের ট্রেড ইউনিয়ন রাইট ফিরে পান। আমি একটা দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করার চেষ্টা করলাম। এই যে দৃষ্টিভঙ্গি, পার্টি এটার কথাই সবচেয়ে বেশি জোর দিয়ে বলবার চেষ্টা করেছে। শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, শ্রমিক, কৃষক, মজদুর, মেহনতি মানুষ, পেছনে পড়া মানুষ এবং তাদের মধ্যে তপশিলি, উপজাতি সহ দলিত অংশের যারা মানুষ, তারাই সংখ্যায় সবচেয়ে বেশি। তাদের স্বার্থ রক্ষা করার প্রশ্নে কোনো রকম দুদুল্যমানতা, দ্বিধাদ্বন্দ্বে ভুগলে পড়ে চলবে না। এবং এই দ্বিধাদ্বন্দ্বে দুদুল্যমানতা, টলায়মানতা, এর উপর ভিত্তি করে মূল লক্ষ্যে পৌঁছার যে সংগ্রাম, তাতে কিন্তু সাফল্য আনা যাবে না। কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে পার্টি তার 24তম কংগ্রেসের তার যে পলিটিক্যাল রেজলিউশন, সেই রেজলিউশনে ডাক দিয়েছে। এটা আমাদের উপলব্ধির মধ্যে থাকতে হবে। আমাদের তো অনেকেই, আপনারা আমাকে ভুল বুঝবেন না, এখানে যারা উপস্থিত হয়েছেন ভালো সংখ্যা এসছেন, খুব ভালো। আমার তো নিজের ধারণা, এখানে যারা আছেন তার মধ্যে নিশ্চিতভাবে একটা ভালো অংশের কমরেড থাকবেন যারা এই রেজলিউশনই পড়েননি বা পড়বার চেষ্টা করেননি, বা বই যদি নিয়েও থাকেন পাতা উল্টে দেখবার চেষ্টা করেননি। তাহলে কি করে হবে? এই কারণে কথাগুলো বারবার সুযোগ আসলেই তার সঙ্গে সাযুজ্য রেখে আমাদের এই কথাগুলি বারবার আমাদের কমরেডদের কাছে, যারা সংগঠক, তাদের দৃষ্টিতে আমাদের এটা নিতে হয়। এখন এই পলিটিক্যাল যে রেজলিউশন, তাতে যে বিষয়টা ইঙ্গিত দেওয়া হয়েছে, ফেসিস্ট সুলভ বলতাম আমরা 24-এর আগ পর্যন্ত। 24-এর আমাদের যে পার্টি কংগ্রেসের রেজলিউশন, তাতে বলা হয়েছে নিও ফেসিস্ট মুভ। এটা শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিক পরিসরে ইউরোপ মহাদেশ থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে, এমনকি আফ্রিকান কোনো রাষ্ট্রেও বড় বড় পুঁজি, সাধারণ পুঁজি, তাদের সাথে সমঝোতা করে শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, এদের বিরুদ্ধে তাদের নিজ নিজ রাষ্ট্রের জনগণের যে লড়াই সংগ্রাম ক্রমশ সংহত হচ্ছে এবং এটা বিস্ফোরিত হচ্ছে, এরকম জায়গায় তাকে মোকাবেলা করে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকবার জন্য সরাসরি ফেসিজম
এটা বলতে পারে না, এরকম একটা জায়গায় কৌশল করে নূতন পদ্ধতিতে এই ফেসিবাদী পদক্ষেপ নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমাদের দেশের সরকার, এই আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি, তারাও সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশে এই রাস্তায় এখন যাওয়ার চেষ্টা করছে। এবং আমাদের পার্টি কংগ্রেসের এই রেজলিউশনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে গণতন্ত্রের জন্য সংগ্রাম, ধর্মনিরপেক্ষতার জন্য সংগ্রাম, সংবিধানের জন্য যে সংগ্রাম, এটা এই নয়া ফেসিবাদী যে প্রবণতা, তার বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই থেকে আলাদা না, বিচ্ছিন্ন না। এবং একই সাথে অর্থনৈতিক যে মূল বিষয়গুলো যেগুলির কথা উল্লেখ করার চেষ্টা হলো, এগুলো বাদ দিয়ে না, সবটা নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। তো আমরা এই সময়ের মধ্যে আমরা কি লক্ষ্য করছি? আমাদের পার্টি কংগ্রেস তো বেশি দিন হয়নি, 1 বছর এখনো হয়নি। তাহলে এই পার্টি কংগ্রেসে যে সংকেতটা দেওয়া হলো, এই সময়ের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, বিজেপি সরকার অন্যের কাঁধে ভর করে যে সরকারটা টিকিয়ে রাখবার চেষ্টা করছে, তার তো কোনো ভ্রুক্ষেপই নেই। সেই জায়গায় বড় ধরনের আক্রমণ সংগঠিত করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত রাখবার জন্য যা যা করা দরকার সবই প্রায় তারা করার চেষ্টা করছে। টাকার তো কোনো অভাব নাই। এ তো নির্বাচনী বন্ড, সংবিধান বিরোধী। আমরাই প্রথম বলেছি। এখন সুপ্রিম কোর্ট আমাদের যে ভাষ্য, প্রায় একই ভাষ্য সুপ্রিম কোর্টও বলেছে যে না, এটা ঠিক হয়নি, এটা করা যাবে না, ভেঙে দেওয়া হলো। কিন্তু যতদিন ছিল, তাতে যে বড় বড় পুঁজিপতিরা টাকা দিয়েছেন এই বন্ড কিনে, কাকে কত টাকা দিচ্ছেন তারাই বলে গেছেন। তার হিসেব থেকে দেখা যাচ্ছে 68 থেকে 72 ভাগ টাকা এককভাবে শুধু বিজেপি পেয়েছে। সেকেন্ড কংগ্রেস না, তৃণমূল কংগ্রেস। কংগ্রেস তৃতীয় পজিশন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রথম থেকে আমরা বলেছি যে এই ইলেকশন বন্ডের মাধ্যমে কোনো পয়সা আমরা নেব না। বড় বড় পুঁজি সব যারা, তাদের হাত থেকে চাঁদা নিয়ে আমরা পার্টি চালাবো না, নির্বাচনী লড়াই আমরা লড়বো না। এদের বিরুদ্ধে তো আমাদের লড়াই, একটি পয়সাও তাদের কাছ থেকে আমরা নেইনি। আমি এটা উল্লেখ করার চেষ্টা করলাম। কাজেই এরা মনে করে বড় বড় পুঁজিপতিরা ইলেকশনে টাকা চাই, তাদের টাকার কোনো অভাব নাই। ইলেকশন বন্ড নাই, কিন্তু পয়সার কি অভাব? দোয়াতে পয়সা ছড়াচ্ছে তারা। আমরা ত্রিপুরায় তো এটা চাক্ষুষ করেছি। বিস্তৃত যাওয়ার দরকার নেই। প্রচার মাধ্যম, আধুনিক যে ব্যবস্থায়, এটা শুধু পত্রিকা না, রেডিও, টিভি থেকে শুরু করে নানাভাবে তার 85 থেকে 90 ভাগ এরা কুক্ষিগত করেছে। ন্যাচারালি এগুলি করতে গেলে পরে পয়সা লাগে, কোটি কোটি টাকা লাগে। গরিব নিম্নবিত্ত মানুষের পক্ষে এটা করা সম্ভব না। পুঁজি যাদের আছে, একদিকে ব্যবসায়িক স্বার্থ রক্ষা করে মুনাফা লুটা, আরেকদিকে এই মাধ্যমটাকে ব্যবহার করে তাদের শ্রেণী স্বার্থ রক্ষায় যে সরকারটাকে তারা সমর্থন করছে, যে সরকারটা তাদের জন্য দিবারাত্র পরিশ্রম করছে, তার পক্ষে দাঁড়িয়ে এই মাধ্যমটাকে কাজে লাগানো। এর 85 থেকে 90 ভাগ আরএসএস বিজেপি নিয়ন্ত্রিত করেছে। রাষ্ট্রশক্তিকে তারা ব্যবহার করছে। রাজ্যের সরকারগুলি যেখানে তারা ছিল, আছে, এগুলিকে তারা ব্যবহার করছে। এই সমস্ত কিছু করার পরেও এরা যা দেখছে না, তারপরে তো ক্ষমতা ধরে রাখাটাকে নিশ্চিত করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে এরা সর্বশেষ যে পদক্ষেপ তারা নিতে শুরু করেছে, সেটা আমরা দেখলাম। ভোটের 3 মাস 4 মাস আগে সংশ্লিষ্ট রাজ্যের ভোটার তালিকার উলটপালট করে দেওয়া, যার নিদর্শন হচ্ছে বিহার। এবং এটা কি করে সম্ভব হলো? ইলেকশন কমিশন, শুনছিলেন, তার যে চেয়ারম্যান, তার যে চরিত্র, এত বৈশিষ্ট্য, এত গুণ, বাহারি গুণ, এগুলো আমারও জানা ছিল না। জিতেন বলাতে আমিও কিছু নতুন নতুন জানলাম। শুধু সেনা, তার সঙ্গে যে 2-3 জন, কি করে এটা সম্ভব হলো? সুপ্রিম কোর্টই 52 সালের পর থেকে যখন নির্বাচন হয়, যে নির্বাচন কমিশনকে আমাদের সংবিধান স্বয়ং শাসনের অধিকার দিয়েছে। রাষ্ট্রের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। স্বতন্ত্র সত্তা নিয়ে
সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই নির্বাচন তারা সংগত করবেন। সেই তিনজনকে কারা বাছাই করবেন? প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই তিনজন। এ নিয়ে কারোর কিন্তু কোনো প্রশ্ন ছিল না, কি কংগ্রেস বলুন কি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলুন, এ নিয়ে কারোর কোনো প্রশ্ন ছিল না যে এই যে কমিটি, হঠাৎ করে গিয়ে দেখা গেল নরেন্দ্র মোদী এটা পরিবর্তন করে দিলেন। বলো না এখানে চিফ জাস্টিস দরকার নেই, তো তাহলে চিফ জাস্টিসের জায়গায় কে আসবে? প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার একজন সদস্যকে বাছাই করে চিফ জাস্টিসকে সরিয়ে দেওয়ার পর যে শূন্যতা তৈরি হলো, এই জায়গায় তাকে বসিয়ে দেবেন। তো নরেন্দ্র মোদীকে অন্য দলের মন্ত্রী পাঠাবেন নাকি? তার মন্ত্রিসভার মধ্যে বিজেপি ছাড়া আরো অন্যান্য দলের 2-4 জন মন্ত্রী আছেন। সে কি এতই নির্বোধ যে কায়দা কানুন করে ইলেকশন কমিশনটা বগল দাবা করতে চাইছে, অন্য দলের একজন মন্ত্রী পাঠাবে? বিজেপিরই লোক, কট্টর আরএসএস, এদের থেকেই বাছাই করে যে তার মুখের দিকে তাকেই তার অঙ্গুলি হেলনের সিদ্ধান্ত নেবে, এরকম লোক বাছাই করে দিলেন। এবং 3 জনের মধ্যে 2 জন হয়ে গেল বিজেপি, আরেকজন কংগ্রেস। তারাই ঠিক করলেন চিফ জাস্টিস, তারাই ঠিক করলেন আর 2 জন সদস্য। এবং এরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ভোটার তালিকা প্রত্যেক বছর এটা মোটামুটি ভাবে এটা সংশোধন হয়, মৃতদের নাম বাদ যায়, ঠিকানা নাই, তার কোনো খবর নাই, যোগাযোগ নাই, এরকম যদি চিহ্নিত হয় তাহলে পরে সেই নাম রাখার কোনো অর্থ নাই। বা যারা এখান থেকে বাইরে চলে গেলেন, অন্য জায়গায় নাম আছে, এখানেও নাম, একটা না একটা জায়গায় নাম তো কাটতে হবে। এই সমস্ত জিনিস করে 18 বছর যাদের হলো তাদের নাম তার মধ্যে যুক্ত করা হয়। তো সে তো নভেম্বর থেকে আরম্ভ হয়, চূড়ান্ত গিয়ে হয় জানুয়ারি মাসের প্রথম দিকে, মাঝামাঝি সময় সেটা পাবলিসাইজ করা হয়। এটাই তো পদ্ধতি। বিহারের ক্ষেত্র হয়েছে, তো বিহারের ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরে তার ভোট হবে। তোমরা এখন গিয়ে জুন জুলাইতে গিয়ে চট করে তাদের যে জানুয়ারি মাসে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হলো, সেই তালিকাটা আবার নতুন করে এটাকে সর্বাঙ্গ সুন্দর করার কি প্রয়োজনটা দেখা দিল? বিহারে প্রথম বিরোধিতা করলো, তারা বুঝতে পেরেছিলেন এটা উদ্দেশ্যমূলক। পার্লামেন্টে স্লোগান উঠল, বিজেপি ছাড়া তার সঙ্গেও দলগুলো যাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে তারা ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল, তারা সবাই যে ইন্ডিয়া ব্লকের মধ্যে আছেন এমন ঘটনা না, তার বাইরেও আছেন, সবাই মিলে প্রতিবাদ করছেন। এবং কি দেখা গেল, 65 লক্ষ ভোটার এই তালিকা থেকে বাদ পড়েছে এবং তার বড় অংশ মুসলমান, তারপরে তপশিলি, উপজাতি, শ্রমজীবী অংশের গরিব মানুষ, এবং এর মধ্যে গিয়ে যেটা দেখা গেল পরিযায়ী শ্রমিক। বিহারের মানুষ কাজ নাই, বড় বড় কথাবার্তা বলেন, বিহারকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য করবেন, সেই রাজ্যে কাজ নাই, হাজার হাজার এই শ্রমজীবী গরিব মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করেন, কিন্তু ভোটার তালিকায় তার নাম বিহারে। ভোট যখন আসে তারা হয়তো সব ভোটে অংশগ্রহণ করে না, কিন্তু লোকসভা বিধানসভার ভোটে এটাই অভিজ্ঞতা, তারা আসেন, তারা ভোট দেন, আবার নিজের কাজের জায়গায় চলে যান। যারা আবার কাজ পান তারা সেই রাজ্য ছেড়ে নিজের রাজ্যে ফিরে আসেন, তাদের নাম সেখানে বাতিল করা হয়। এবং এই যে যাদের নাম বাদ দেওয়া হলো, প্রাথমিক মূল্যায়ন থেকে এই তথ্যগুলি যখন বেরিয়ে আসলো, এর মধ্যে থেকে পরিষ্কার যে এদের বড় অংশের ভোট বিজেপি এবং তার সহযোগীরা আগের নির্বাচনও পায়নি। এখন যে সরকারটা চলছে, যারা নভেম্বর ডিসেম্বরে নির্বাচনের সম্মুখীন হবে, এরা গত বিধানসভার নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বিধানসভার আসনে 2 থেকে 4-5 হাজার ভোটের ব্যবধানে জয় হাসিল করেছে। বিহারের বিধানসভা কিন্তু ত্রিপুরার বিধানসভার মতো না, 60 আসনের বিধানসভা, তাদের প্রায় 300 আসনের বিধানসভা। আপনারা দেখেছেন ভোটার তালিকার ভোটারের সংখ্যা প্রায় 7.5 কোটি। এক একটা লোকসভার ভোটার 17-18 লক্ষ থেকে 20-21 লক্ষ। আমাদের রাজ্যে তো মোট ভোটারই 22 লক্ষ। তাহলে এক একটা যে বিধানসভা, তার আয়তনটা কি, ভোটারের সংখ্যা কত আমরা বুঝতে পারছি। এরকম আসনে এটা ত্রিপুরায়
3-4 হাজার বা 5,000 ভোটের জয়, বিরাট জয় বলি আমরা, ওখানে কিন্তু প্রশ্নটা তা না। এটা প্রায় নাক কেটে যাওয়ার মতো অবস্থা। বহু কষ্ট করে কোনো মতে সরকারটাকে টিকিয়ে রাখতে পেরেছে। এরা বুঝতে পারছে মাঝের 5 বছর সারা দেশে অথবা রাজ্যে এমন কোনো কাজ নীতিশ কুমার সরকার করেননি যাতে মানুষের মন জয় করে ব্যাপক ভোটের মানে একটা ফারাক তৈরি করে তারা বিধানসভা দখল করে সরকার করতে পারবেন। এই ভীতি থেকে বিহার হাতছাড়া করতে চায় না। হিন্দিভাষী যে রাজ্যগুলো ভারতবর্ষে আছে তার মধ্যে অন্যতম বড়সড় একটা রাজ্য বিহার। লোকসভার আসন এখানে উল্লেখ করার মতো কাজেই, এবং এটা ঘটনা গত লোকসভা নির্বাচনে বিহারের যা প্রত্যাশা ছিল ইন্ডিয়া ব্লক ভালো ফল করতে পারেনি, সেখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল তাদের ফলাফলই ভালো ছিল, কিন্তু এটা চিরস্থায়ী না, এটা তারা বুঝতে পারছেন। কাজে বিহারকে কোনো মতে হাতছাড়া করা যায় না। আর একবার যদি বিহার হাতছাড়া হয় তাহলে অন্য হিন্দু ভাষী রাজ্যগুলো অসুবিধা হয়ে যাবে, সেখানেও ভোট আসছে। কাজে এই জায়গায় কি ভোট বন্ধ করতে পারবে না। আন্তর্জাতিক পরিসরে গণতন্ত্র সম্পর্কে সাধারণ যে একটা ধারণা তৈরি হয়েছে, কোথাও 4 বছর পর, কোথাও 5 বছর পর। আমেরিকাতে 4 বছর পর হয়, আমাদের দেশে 5 বছর পর হয়, অনেক দেশে 5 বছর পর হয়, আরও এমন কিছু দেশ আছে যেখানে 4 বছর পর হয়, কোথাও 6 বছর পর হয়। যে ভোট আছে, ভোট বন্ধ করা সেটা কঠিন, ভোট করতে হবে। কিন্তু এই যে ভোটার তালিকা, গরিব অংশের যে মানুষ, ভোটারদের মধ্যে বড় অংশ যারা সংখ্যায় বেশি, তাদের সাথে আমরা যখন কাজ করছি না, একবার 2বার 3বার তাদেরকে মোহগ্রস্ত করা যায়, বিভ্রান্ত করা যায়, সঙ্গে আনা যায়, কিন্তু বারবার তো এটা করা যাবে না। অথচ ভোট তো বন্ধ করা যাবে না। কাজে এই ভোটও করতে হবে, এদের ভোট না পেলেও আমাদের জিততে হবে। এটা করতে গেলে পর ভোটার তালিকাটা আমাদের পছন্দ মতো তৈরি করতে হবে। এই ভাবনা নিয়ে এই ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে বিহার দিয়ে শুরু করলো। বিহারে সাকসেসফুল হলে পর সামনে আসছে আরো 5টা রাজ্যের নির্বাচন, আসাম, পশ্চিমবাংলা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা। আসাম ছাড়া বাকি কোনো জায়গায় বিজেপি নাই। তারা চায় আসাম রক্ষা করতে, অন্য জায়গায় দখল করতে। আসাম রক্ষা করতে পারবে কিনা এটা নির্বাচনে আসামের মানুষ সিদ্ধান্ত করবেন। কাজেই এটা এই 5টা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে, এটাও যদি আমরা ভাবি এটাও ঠিক হবে না। পর্যায়ক্রমে ভারতবর্ষের 30টা-32টা রাজ্যেই তারা এটা করবেন, এটা নাও হতে পারে। যেখানে তারা আছে, নিয়ন্ত্রণ করতে পারছে, সেখানে হয়তো কেন ঝামেলা করবে। যেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না, জয় নিশ্চিত না, এরকম জায়গায় ইলেকশন কমিশন বগল দাবা করেছে, তাকে কাজে লাগিয়ে তারা এরকম জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, যেটা প্রকৃত অর্থে ভোটটাকে প্রহসনে পরিণত করা। এখনো যতটা একটু গণতান্ত্রিক পদ্ধতি ইত্যাদি অনুসরণ করে ভোট হয়, এটার আর অস্তিত্ব বলে কিছু থাকবে না ভোটার তালিকা যদি এভাবে তৈরি করতে পারে। কাজেই নয়া ফেসিবাদী যে প্রবণতা, এটা তো জ্বলন্ত দৃষ্টান্ত, এটা নিদর্শন হচ্ছে। এটা শুনছিলেন জিতেন বলছিলেন 130তম সংশোধনী, পার্লামেন্ট বন্ধ হওয়ার 2 দিন আগে এই যে আপনার এই যে নির্বাচন কমিশনের এই নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পার্লামেন্টের বাইরে, পার্লামেন্টের ভেতরে, বিহারে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের পার্টি প্রথম আমরা এই স্লোগান দিয়েছিলাম, প্রতিবাদ সংগঠিত হয়েছে। পার্লামেন্টে এটা নিয়ে আমরা কথা বলতে চাই। এখানে গিয়ে এত সংবিধান বুদ্ধা বলে, না না, এটা তো একটা ইলেকশন কমিশনের ব্যাপার, এটা আলাদা রকম তার সাংবিধানিক ব্যাপার, এটা নিয়ে আমরা কি করে পার্লামেন্টের মধ্যে কথা বলবো। এখানে এসে আবার সংবিধানের গুরুত্ব বিশেষভাবে বিজেপি বুঝাবার চেষ্টা করলো। কোনো মতেই এই নিয়ে কথা বলতে তারা রাজি না। কথা বলতে গিয়ে কি বলবেন? আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই, ধরা পড়ে গেছেন, কথা বলতে দিবেন না। এই সেশন শেষ হওয়ার 2 দিন আগে সংবিধান, তার মধ্যে অ্যামেন্ডমেন্ট আনলেন, 130 নম্বর অ্যামেন্ডমেন্ট। শুনছিলেন কি ব্যাপার? প্রধানমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি
দায়ের হয় এবং এটা যদি মামলা হয় এবং এর পরিপ্রেক্ষিতে যদি এরা গ্রেপ্তার হন, 30 দিন যদি গ্রেপ্তার হয়ে থাকেন বা জেলে থাকেন, তারা যদি এরপরেও ক্ষমতা না ছাড়েন, 31 দিনের মাথায় তারা ঘোষণা করে ছাড়ার দরকার নেই, এমনিতেই স্বাভাবিক নিয়মেই এরা এই পথ হারাবেন। এই নূতন আইন আনছে, এই নূতন আইন আনছে 3 ধারায় একই জিনিস। এই 3টা অ্যামেন্ডমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত করেছেন এবং আপনারা দেখেছেন, যা মানে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এই আইনের পাতা ছিঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে তারা ছুঁড়ে মেরেছে, তাকে কথা বলতে দিচ্ছিল না, এক পায়ে দাঁড়িয়েছিল সেখানে। এই যে পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কি বলেছে, না আমরা সর্বদলীয় সাংসদদের নিয়ে একটা কমিটি তৈরি করে দেব, তারা একটা পরীক্ষা টিরীক্ষা করে দেবেন, তারপরে সামনের সংসদে আমরা এটাকে নিয়ে আলোচনা করব। কি অদ্ভুত কথা! তোমাদেরই তো লোকের মধ্যে বেশি থাকবে, কমিটি তো তুমি এভাবে বানাবে, সংখ্যাগরিষ্ঠ তোমার লোক, তোমার বিরুদ্ধে যারা এটা বিরোধিতা করছেন, তারা বিরোধিতা করলেও সংখ্যা গরিষ্ঠতার জুড়ে ওই কমিটি থেকে আসবে, এটাই পার্লামেন্টে যাবে, সেখানে সংখ্যার জোর দেখেই সব তুমি করছো, কাউকে কথা বলতে দিচ্ছ না। কিন্তু এর মধ্যে তো 9টা-10টা বিল পাশ করিয়ে নিয়েছ, ধনী ভোট, মানে চিৎকার চেঁচামেচি করে যারা বলে আমরা এই আইনের পক্ষে আছি, যারা বিরোধিতা করছে এগুলিকে গাজ্যের মধ্যে রাখে না, স্পিকার বলে দিচ্ছেন পাস। তো এখানে তাই তোমরা করবে? এরকম জায়গায় দেখা গেল তৃণমূলের মতো দল ত্রিপুরাকে বাদ দিয়ে খোলাখুলি ভাবে যেখানে রিগিং করে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, রাজ্যের সরকারের টিকে থাকার চেষ্টা করছে, তার অন্যতম নিদর্শন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবাংলা। আন্তর্জাতিক, জাতীয় পশ্চিমবাংলার প্রতিক্রিয়াশীল শক্তি ঐক্যবদ্ধ হয়ে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করে তৃণমূলকে সামনে রেখে জনবিরোধী এই সরকারটা প্রতিষ্ঠিত করেছে। এবং এদের মূল আক্রমণ এখানে যেমন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট, পশ্চিমবাংলা তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট। এবং এই জায়গায় এই আক্রমণ মোকাবেলা করেই পার্টি অগ্রসর হওয়ার চেষ্টা করছে, সব জায়গায় সমানভাবে দাঁড়াতে পারছে, ঘটনা তো তা না। এরপরেও পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আরেকটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সামনের বছর নির্বাচন হবে, এর আগ পর্যন্ত যে নির্বাচন হয়েছে জায়গায় জায়গায়, শুধু বিধানসভার নির্বাচন না, লোকসভার নির্বাচন না, এমনকি পঞ্চায়েত নির্বাচন, রিগিং ছাড়া তৃণমূল শাসিত পশ্চিমবাংলায় ভোট কল্পনাই কেউ করতে পারে না। সেই তৃণমূলের নেত্রী 3 দিন আগে ঘোষণা করেছেন এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছে, 30 দিনের বেশি জেলখানায় থাকলে মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হবে, এই আইন এটা পর্যালোচনা করার জন্য যে কমিটি, এই কমিটিতে আমরা নাই, আমাদের লোকরা অংশগ্রহণ করবে না। এবার বুঝতে পারছেন, তারাও কিন্তু হজম করতে পারছে না, তারাও হজম করতে পারছে না। পরিস্থিতিটা কোথায় যাচ্ছে, এটাই আগাম আমাদের পার্টি কংগ্রেসের 24তম পার্টি কংগ্রেসের যে রেজলিউশন, তাতে উল্লেখ করার চেষ্টা হয়েছে নয়া ফেসিবাদী প্রবণতা। এটাই তো নয়া ফেসিবাদী প্রবণতা, এটার মধ্যে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পার্লামেন্ট শাসক দল ছাড়া কাউকেই কথা বলতে দিচ্ছে না, অথচ সংসদীয় ব্যবস্থায় এটা ঘোষিত না। আমরা আমাদের বিধানসভায় দেখেছি, যদিও এখন এটা অনুসরণ করে না, দীপেন চক্রবর্তীদের সময় থেকে দেখেছি। আমি সচিন্দ্রলাল সিংহ, সুকুমার সেনগুপ্তের সময়ের কথা বলবো, বিরোধী দল বিধানসভায় তাদের কথা বলার সুযোগ দেয়নি শচীন বাবু বা সুকুমার বাবুরা, এটা তো বলা যাবে না। এবং আমাদের সরকার যখন ত্রিপুরায় চলতো, বিরোধীদের অনুরোধে এবং তাদের দাবিতে নির্ধারিত তারিখের বাইরেও 1 দিন 2 দিন বিধানসভার সেশন আমরা বাড়িয়ে দিয়েছি।
তারপরেও যে সময় ভাগ হতো, মোট যে আসন, মোট যে ঘন্টা, তা দিয়ে ভাগ করে মাথা পিছু মিনিট ঠিক করে যার যতজন তারা তা পাবেন। এতে করে বিরোধীরা যা পেতেন তার চাইতে বেশি সময় কথা বললেও স্পিকার শাসক দলের সমর্থন নিয়েই বিরোধীদের কথা বলবার সুযোগ দিতেন। বাইরে তারা এত কথাবার্তা বলার সুযোগ কোথায় পাবে? এখানেই বলবে। তারা তো জনগণের প্রতিনিধিত্ব করছে, শুধু শাসক দল কথা বলবে, না হলে এটা কিসের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা? এখন দেখা যাচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার, এরা এটা পার্লামেন্টে বিরোধীদের মুখ বন্ধ করে রেখেছে, কথাই বলতে দিচ্ছে না। এবং এই যে সেশনটা গেল দেখেছেন, কথাই তো বলতে পারলো না। তাহলে এই যদি তিনটা বিষয় যদি চোখের সামনে আমরা আনি, তাহলে গণতন্ত্রের এর মধ্য দিয়েই তো তারা সলিল সমাধি রচনা করছেন। তারপরে যে ভোটটা হবে, সেই ভোটটা কি হবে? প্রহসন ছাড়া কি হবে? এই যে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে ব্যাপক যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু আমাদের সংগঠিত করতে হবে। তাতে পার্টিকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সারা ভারতবর্ষে সমানভাবে আমরা হয়তো পারবো না, যেখানে আছে সেখানে আমরা করব, কিন্তু এই জায়গায় পার্টিকে মাথায় রাখতে হবে। আবার ওই যে পার্লামেন্টারি যে ঝোঁক, এটা স্মরণ করি দিয়ে যেটা বলতে হচ্ছে, শ্রেণী সংগ্রাম এবং গণসংগ্রামকে খাটো করে না। ঐক্যমঞ্চ নামে শ্রেণী স্বার্থের বিরুদ্ধে ঐক্যমঞ্চের অন্তর্ভুক্ত কোন দল, তাদের সেই দলের নেতৃত্বে পরিচালিত সরকার যদি শ্রমিক কৃষকের স্বার্থের পরিপন্থী ভূমিকা নেয়, তার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু পেছপা হলে চলবে না। এটা মাথায় রাখতে হবে। ওটা হচ্ছে আসল শক্তি। ওটার মধ্য দিয়েই আমরা পায়ের তলার মাটি কিন্তু খুঁজে পাবো। এর উপর ভিত্তি করে আমাদের অগ্রসর হতে হবে। কাজে এই জায়গাটা মাথায় রেখে সামনের দিনে আমাদের কিন্তু লড়াই সংগ্রাম সংগঠিত করার জন্য অগ্রসর হতে হবে। সীতারাম নেই, কিন্তু তার বর্তমানে পার্টি কংগ্রেসের যে প্রস্তাব, সাংগঠনিক যে দিক নির্দেশ, অতীতের অভিজ্ঞতা থেকে যে দুর্বলতাগুলো যা চিহ্নিত হয়েছে, তার থেকে বেরিয়ে আসবার জন্য যে ধারা, যে নির্দেশ পার্টি কংগ্রেস দিয়েছে, তা মাথায় রেখে সামনের দিনে আমাদের কিন্তু আন্দোলন সংগ্রামকে ব্যাপকতর করতে হবে। মানুষের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তুলতে হবে, আনুষ্ঠানিকতা পরিহার করে, এবং এলাকা ভিত্তিক ছোট্ট ছোট্ট 3-4টা বিষয়ের উপর ভিত্তি করে লড়াই, আদায়যোগ্য দাবি। আপনি গ্রামে রাস্তাঘাট জল কলের সঙ্গে বললেন আমরা সমাজতন্ত্র চাই, এটা শিশুসুলভ চপলতা হবে না। রাস্তাঘাট, জল কল, মাস্টার নেই, ডাক্তার নেই, ওষুধ নাই, রেশনে চাল পাওয়া যায় না, জমিতে সেচ নাই, এই যে বিষয়, তার উপর ভিত্তি করে এক সাথে 8টা-10টা দাবি নেওয়ার কথাও পার্টি বলছে না। 2-3টা ওই সময় যেটা জরুরি, তার উপর ভিত্তি করে লড়াই আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এক একটা স্তর থেকে আরেকটা স্তরে আমাদের যেতে হবে। শুরু হয়েছে, কিন্তু যতটা আমরা আশা করছিলাম সব জায়গায় সমানভাবে সেটা করা যাচ্ছে ঘটনা তা না। এটা করতে হবে। এটা বাদ দিয়ে সর্বভারতীয় আহ্বান কবে আসবে, রাজ্যভিত্তিক আহ্বান কবে আসবে, তার উপর ভিত্তি করে একদিন আগরতলায় জমায়েত করে ঝান্ডা কাঁধে একটা মিছিল করে নেতাদের বক্তৃতা শুনে চলে গেলাম, এলাকায় গিয়ে চুপ মেরে বসে থাকলাম, তাতে লাভ হবে না। বসে থেকে আবার 28-এর নির্বাচন এখন থেকে হিসাব করতে আরম্ভ করলাম, স্বপ্ন দেখতে পারবেন, হিসাব মিলবে না। এটা মাথায় রাখতে হবে। শুনতে যতই খারাপ লাগুক, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কাজে এই জায়গায় দাঁড়িয়ে পার্টি কংগ্রেসের আহ্বান, এই নিচুর তলায় ছোট ছোট আন্দোলন, জাতীয় রাজ্য স্তরের বড় আন্দোলন এবং জাতীয় স্তরের আন্দোলন। জাতীয় স্তরের আন্দোলন সবসময় হবে না, রাজ্য স্তরেও সবসময় বড় আন্দোলন হবে না, কিন্তু এলাকার যে সমস্যা, জনবিরোধী যে সরকারটা এখানে আছে, তাদের হাতে সমস্যাগুলির সমাধান হবে মনে করার কোনো কারণ নেই। সেই জায়গায় আমাদের এলাকা ভিত্তিক এই সমস্যাগুলিকে ভিত্তি করে লড়াইটাকে তীক্ষ্ণ করতে হবে। কাজ নাই, রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, 36টা দপ্তর উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত, বাজেটে টাকা আছে, এগুলি খরচ করতে গেলে পরেই শ্রমিক লাগবে,
কোথায় যাচ্ছে টাকা, কোথায় কাজ, কোথায় শ্রমিক, কি করে তাদের আয় উপার্জন হবে? কিনতে পারছেন না, অনার অর্ধার, সন্তান বিক্রি, বাইরে কাজের জন্য যাচ্ছেন, ওখানে গিয়ে বেঘরে মারা যাচ্ছেন, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, ওখানেই সমাধিস্থ হচ্ছে। খবর রাখছে কেউ? কেউ খবর রাখছে না। মন্ত্রীরা ফিতা কাটায় ব্যস্ত। আজকে পত্রিকা খুললেও দেখবেন ফিতা কাটছেন, কিন্তু সাধারণ মানুষ সেখানে এদের সঙ্গে কথা বলতে পারছে না। মানুষের জীবনের এই যে মূল বিষয়গুলো, আমাদের রাজ্যের কথাই বলছি, এই বিষয়গুলি নিয়ে কিন্তু কোনো কথাবার্তা সেখানে হচ্ছে না। পঞ্চায়েত দেখলেন, প্রায় 1700 পঞ্চায়েত এডিসি এবং এডিসির বাইরে মিলিয়ে, তাতে 45টা 44টা পঞ্চায়েত কক মানে ক্যাটাগরি, বাদ বাকি এগুলি কত নাই। আর বামফ্রন্ট সরকারের সময়ে 95% পঞ্চায়েত ক ক্যাটাগরির ছিল। ভারতবর্ষের মধ্যে প্রথম 4-5টা রাজ্যের মধ্যে অন্যতম ছিল ত্রিপুরা। কোথায় নিয়ে গেছে ত্রিপুরাকে? দেখতে হবে, বুঝতে হবে। এটা অত্যন্ত দুর্নীতি এবং সরকার, দুর্নীতি এবং এডিসি সমর্থক হয়ে গেছে। সুপ্রিম কোর্ট আবার এডিসির ভিলেজ কমিটির নির্বাচন কেন হচ্ছে না সরকারেরকে তাগাদা দিয়েছে। অনেক আগে সিদ্ধান্ত নিয়েছে, করেনি, এখন আবার আপনার পার্লামেন্ট থেকে নির্দেশ এসছে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসছে। কি হবে জানি না, আজকে পত্রিকায় দেখলাম। এই রকম একটা পরিমণ্ডলের মধ্যে ত্রিপুরা চলছে। এখান থেকে যদি বেরোতে হয়, এখানকার যে আন্দোলন, এই আন্দোলন সর্বভারতীয় ক্ষেত্রে এই যে ফেসিবাদী যে প্রবণতা ক্রমশ ক্রমশ সেটা ছড়িয়ে পড়ছে, তাকে প্রতিহত করবার জন্য যে আন্দোলন এখন নাড়াচাড়া দিচ্ছে গোটা বিহারের মধ্যে, এটা বিহারের সীমাবদ্ধ থাকবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এটা সারা দেশে ছড়িয়ে পড়বে। সেই আন্দোলনকে মদত যোগাবার ক্ষেত্রে ত্রিপুরার ভূমিকা অস্বীকার করা যাবে না। আবার সর্বভারতীয় ক্ষেত্রে এই যে আন্দোলন, এটাও ত্রিপুরার আন্দোলনকে উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে, মদত যোগাবার ক্ষেত্রে সহায়ক হবে। কাজে একটা আরেকটার পরিপূরক। আমরা শুধু সর্বভারতীয় দেখব, নিজেদের কোনো ভূমিকা আমরা নেব না, তা তো হতে পারে না। তাই আপনাদের কাছে যেটা আবেদন থাকবে, এই সীতারামের প্রয়াণের বর্ষপূর্তিতে, তার জন্মদিন বলুন, প্রয়াণ দিবস বলুন, দুটো মাথায় রেখেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে যে ধারায় লড়াইটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সে যখন সাধারণ সম্পাদক ছিল, সুস্থ ছিল, 8 বছর 8.5 বছর নেতা হিসেবে যে ভূমিকা নিয়েছেন, তার অবর্তমানে সেই যে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে আমাদের যে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে, এটা যদি প্রতিপালন করতে না পারি, তাহলে বর্ষপূর্তিতে তার ছবিতে ফুল দিলাম, মালা দিলাম, চন্দন দিলাম, এটাই কিন্তু শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হতে পারে না। যথার্থ শ্রদ্ধা, যথার্থ যে ভালোবাসা, এটাকে প্রদর্শন করতে গেলে পর মানুষের জীবনের দৈনন্দিন এই যে বিষয়, জাতীয় ক্ষেত্রে যে প্রশ্নগুলো, দুটোকে সম্মিলিত করে লড়াইটাকে তীব্র, তীক্ষ্ণ, ব্যাপকতর করতে হবে। এই শপথ আজকে এখান থেকে যদি আমরা নিয়ে যাই, তাহলেই কমরেড সীতারামের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন সম্ভব এবং তার প্রতি যে ভালোবাসা, তার নিদর্শন স্থাপন করা সম্ভব। আমার দৃঢ় বিশ্বাস, নিশ্চয়ই আমরা আমাদের রাজ্যে আমাদের কাজের মধ্য দিয়ে পার্টির নেতৃত্বে এই আন্দোলনকে সামনের দিনে ব্যাপকতর করার ক্ষেত্রে একটা সাফল্য আমরা আনতে পারবো। এর মধ্য দিয়ে সীতারামকে আমরা শ্রদ্ধা ভালোবাসা জানাতে পারবো, এই বিশ্বাস ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন।